আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অন্য এক প্রশান্তি অনুভব হয় এই নদীর পাড়ে আসলে। আগে বাবার সাথে আসতো, একসাথে বসে মাছ ধরতো। আবার প্রায় সময় নীরের মন খারাপ থাকলে এখানেই চলে আসতো। আজও সেই মন খারাপ নিয়ে চলে এসেছে কিছু সময় একা কাটাতে, নিরিবিলি পরিবেশে নিজের মন হালকা করতে। নদীর স্রোতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীর, চোখ নিয়ে জল গড়িয়ে পড়ছে। এই স্রোতের মতো সময় চলে গিয়ে আজ 2 দিন। আজ 2 দিন বাবাকে দেখা হয় না, হয়তো আর দেখা হবে না। কোনো দিন ছুঁয়ে দেয়া হবে না, জড়িয়ে ধরা হবে না। বরাবর নীর তার বাবার কাছে শিখেছে যে কোনো পরিস্থিতিতে শক্ত থাকতে। এই যে 2 দিন বাসায় কেঁদেছে কম, মা ও বোনকে আগলে নিয়েছে। কারণ সে জানে সে যদি ভেঙে যায় মাও নয় না আরও বেশি ভেঙে পড়বে। তাই নিজেকে ধরে রেখেছিল, কিন্তু এখন আর ধরে রাখতে পারছে না। বেশ কিছুক্ষণ অতিবাহিত হয় নীরের অশ্রু বিসর্জনে। নীর নিজেকে সামলে নেয়। কানে কয়েক জোড়া জুতার আওয়াজে নীর পিছে তাকায়। চোখে মুখে বিরক্তির স্পষ্ট হয়, সাথে ভয় কাজ করে। এই জায়গাটা একটু নিরিবিলি, বলা চলে মানুষের আনাগোনা কম। নীর পাখি, তোমার কি মন খারাপ? দেখো আমি আইছি আমার নীর পাখির জন্য, আমার সাথে সময় কাটাও, মন ভালো হইব। জুনাইদের কথায় নীরের বিরক্ত ভাব আরো বেড়ে গেল। শান্ত গলায় বলল, আমার মন ভালো করার জন্য আপনার সাথে সময় কাটানোর প্রয়োজন নেই। নীর এক পা আগে বাড়াতেই জুনাইদ বাধা দিল। ঠোঁটে বিশ্রী হাসি ফুটিয়ে বলল, নীর পাখি, এত দেমাগ কেন তোমার? একটু বসো, তোমার সাথে 2টা কথা কই। তুমি আমার গায়ে মলম লাগাও, আমি তোমার গায়ে মলম লাগাই, দুইজনের সাথে একটু মিশি। দেখুন, আমার বাসায় যেতে হবে, যেতে দিন আমায়। আপনি আপনার মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। আপনি অযথা বাড়াবাড়ি করবেন না। এবার জুনাইদ নীরের হাত ধরল। নীর হাত সরিয়ে ঠাস করে চর বসিয়ে দিল। এসব বেয়াদবকে 2-4টে চর না মারলে হয় না। কিন্তু পরক্ষণেই জুনাইদ নীরের গাল চেপে ধরে বলল, শালি, এত কিসের তোর দেমাগ? তুই আমারে আগেও চর দিছস, কিন্তু তোরে কি ছাইরা দিছি। মনে করছিলাম তোর লগে একটু কথা কম, কিন্তু না, তুই আবার আমারে চর মারলি। তোরে এখন বুঝামো আমি কি জিনিস। বলেই তার পাশে দাঁড়ানো এক ছেলেকে চোখে ইশারা করলো। নীরকে গাড়ির ভেতর বসানো হলো। নীরের হাত পা বেঁধে দেওয়া হলো। এরপর আর নীরের কিচ্ছু মনে নেই। নীর সামনে বসে থাকা ব্যক্তিকে বলল, আমাকে ছেড়ে দিন জুনায়েদ ভাই, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আহা, তুই আমার কোনো ক্ষতি করস না শালি, 2-2বার চর মারছস। কথা কইতে চাইলে দেমাগ দেখাস। আজকে একেবারে তোর সব গরম বাইর করুম, সবার সামনে তোর ইজ্জতের 12টা বাজামো। বলেই কেমন বিশ্রীভাবে জুনাইদ হাসতে লাগলো। নীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আজকে কি তবে সব শেষ? ভাই, এই ঝাল মরিচের সব ঝাল বের করবেন, সব তেজ বের কইরা ওর সম্মান শেষ করবেন। নীর পাশে দাঁড়িয়ে থাকা ছেলের দিকে ছলো ছলো চোখে তাকালো। ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে নেশাখরের মতো। নীর আকুতি মাখা কণ্ঠে বলল, আপনার তো বাসায় মা বোন আছে, আমিও তো আপনার বোনের সমান, আমাকে যেতে দিন। জুনাইদ নীরের সামনে এসে গেল, চেপে ধরে 2 চোখ বড় করে বলল, নিজের সাথে আমার বোনের তুলনা করবি না। আর এত ভয় পাইতেছস কেন? দেখবি প্রথমে একটু খারাপ লাগলো, পরে মজা পাবি। আহা, আজকে তোরে নিঃস্ব করুম। তোর গায়ে ভালোবাসা কলঙ্কের দাগ লাগামো, শরমে কাউরে মুখ দেখাইতে পারবি না। নীরের চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। মনে মনে দোয়া করলো যেন আল্লাহ একটু সহায় হয়। আল্লাহ তো মান সম্মানের মালিক, আল্লাহ যেন মান সম্মান রক্ষা করে। নীরের পায়ের বাঁধন খুলে দেওয়া হলো। নীর মনে একটু সাহস পেল। এখনো সুযোগ আছে, সুযোগের ব্যবহার করতে হবে। নিজেকে শক্ত রাখতে হবে। নীরকে এক বিছানায় শুইয়ে দেওয়া হলো। নীরের পুরো শরীরের দিকে বাজেভাবে দৃষ্টি নিক্ষেপ করলো জুনায়েদ। বাকি লোকদের বাইরে বের হতে বলল। তার ইশারা মতো সবাই বাইরে বের হলো। জুনায়েদ নীরের সাথে ধস্তাধস্তি শুরু করলো। নীর সাধ্য মতো নিজেকে রক্ষা করার চেষ্টা চালালো। জুনায়েদের নখ দিয়ে নীরের গলায় খামচি লাগলো। নীরের হাতের কাছে জামার অংশ ছিঁড়ে গেল। ব্যথায় নীর আর্তনাদ করলো।
তবুও নীর নিজেকে সামলে নেওয়ার চেষ্টা চালালো, কিন্তু যতই সময় যাচ্ছে নীরের শক্তি কমে যাচ্ছে। যতই হোক ছেলে মানুষের শক্তির সাথে একা একটা মেয়ের শক্তি কিছুই না। আস্তে আস্তে নীর নিস্তেজ হতে শুরু করলো। চোখ যখন বন্ধ হলো তখন নওয়াজের ফেস ভেসে উঠল। আগেও যতবার বিপদে পড়েছে নওয়াজ সামলে নিয়েছে। আজ নওয়াজকে মনে পড়ছে নীরের। নওয়াজকে খুব প্রয়োজন। নীর চোখ বন্ধ থাকা অবস্থায় শুধু এতটুকুই বিড়বিড় করলো। নওয়াজ, আপনি কোথায়? আপনি কি এবার আমাকে সাহায্য করবেন না? নীরের নওয়াজকে খুব প্রয়োজন। নওয়াজ নীরের দিকে তাকিয়ে আছে। নীর বিছানায় বসে মাথা হাঁটুর উপর গুজে রেখেছে। দুজনেই নীরব, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কথা বলবে কি করে? এই যে এত বড় একটা কাণ্ড হলো, সেটা তো সহজে মেনে নেওয়া সম্ভব না। বড় কথা হলো এখন যা হলো তার জন্যে কেউ দায়ী নয়। হয়তো পরিবেশ পরিস্থিতি চাইতো বলেই হয়েছে। আর নওয়াজ বা কী করতো? তার তো করার কিচ্ছু ছিল না। নওয়াজের কথা ভেবে চোখ নিভু নিভু হওয়ার সময় দেখতে পেল কেউ একজন রুমে প্রবেশ করলো। নওয়াজ রুমে প্রবেশ করে হকি স্টিক দিয়ে জুনায়েদের পিঠে বাড়ি মারল। জুনায়েদ হকচকালো, নওয়াজের দিকে তেড়ে গেল। নওয়াজ ইচ্ছে মতো হকি স্টিক দিয়ে জুনায়েদকে মারল। জানোয়ারের বাচ্চা, তোর সাহস কি করে হয় নীরকে ছুঁয়ে দেখার? তোর আজ এমন অবস্থা করব যে জীবনে আর কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবি না। নওয়াজের চোখে মুখে যেন হিংস্রতার ছাপ স্পষ্ট। পুরো মুখ লাল বর্ণ ধারণ করে আছে, হাতের পেশিগুলো ফুলে উঠেছে। জুনায়েদ এবার নওয়াজের বুক বরাবর লাঠি দিল। নওয়াজ ডাল সামলাতে না পেরে পড়ে গেল। হাত পড়ল মদের বোতলের উপর। বোতল ভেঙে কাঁচ নওয়াজের হাতে ঢুকে গেল। হাত কেটে রক্ত বের হলো। নওয়াজ উঠে এক হাতে হকি স্টিক দিয়ে জুনায়েদের মাথায় বাড়ি দিল। জুনায়েদ মাটিতে লুটিয়ে পড়ল। নওয়াজ দ্রুত নীরের কাছে চলে গেল। শুকনো মুখ দেখে ভেতরে মোচড় দিয়ে উঠল। নীরকে কোলে তুলে নিল নওয়াজ। নীরকে গাড়ির সামনে বসিয়ে ড্রাইভিং শুরু করলো। নীরের জ্ঞান নেই। বেশ কয়েকবার ডাকার পর নীরের কোনো আওয়াজ পাওয়া গেল না। নওয়াজ ড্রাইভিং করছে তো করছে, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, শুধু ঘন গাছ ও মাঠ। নওয়াজ ড্রাইভিং স্পিড আরও বাড়িয়ে দিল। ড্রাইভিং করার মাঝে গাড়ি বন্ধ হয়ে গেল। নওয়াজ বের হয়ে দেখলো টায়ার পাংচার হয়েছে। ইস, বিপদের উপর বিপদ। এখন এই খালি রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। আর এভাবে খালি রাস্তায় একটা মেয়েকে নিয়ে থাকাও ঠিক না। সাথে থাকা ফোন কোথায় ফেলেছে তাও মনে নেই। ফোন থাকলে হয়তো কোনো ব্যবস্থা হতো। নওয়াজ নীরের কাছে গিয়ে বেশ কিছুক্ষণ ডাকলো, কিন্তু নীরের কোনো শব্দ নেই। নওয়াজ নীরকে কোলে তুলে নিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর এক বাড়ি দেখতে পেল। লাইট ঝলমল করছে বাড়িতে। নওয়াজ সেই বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির উঠানে দাঁড়ানো মাত্র সকলে তাদের দিকে তাকালো। এক মুরব্বি এগিয়ে এসে বলল, তুমি কে বাবা? কি চাই তোমার? সাথে কে এটা? নওয়াজ নীরের দিকে তাকালো। কি বলবে বুঝে উঠতে পারল না। সত্যি বলে দিলে আর যাই হোক নীরের চরিত্রে প্রশ্ন উঠবে, যেটা নওয়াজ কখনোই চায় না। নওয়াজ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার বউ চাচা। মুরব্বি সহ উপস্থিত সবাই একে অপরের দিকে তাকালো। তার কথা কেউ বিশ্বাস করলো কিনা তা নওয়াজ বুঝতে পারল না। তাদের চুপ থাকা দেখে নওয়াজ বলল, আমার একটু সাহায্য প্রয়োজন। আমার স্ত্রীর অচেতন অবস্থায় আছে, তার একটু। নওয়াজের কথা শেষ হওয়ার আগে মুরব্বি নওয়াজকে ঘরে যাওয়ার জন্য বললেন। রুমে প্রবেশ করতেই বিছানার উপর নীরকে শুইয়ে দিল। ঘরে উপস্থিত থাকা এক মহিলা নীরের গায়ে চাদর জড়িয়ে দিল। বেশ কিছুক্ষণ পর নীরের জ্ঞান ফিরল। নীরের মাথার কাছেই নওয়াজ বসেছিল। নীর চোখ খুলে অচেনা জায়গা ও মানুষকে দেখতে পেয়ে কেঁদে দিল। ভয়ে আড়ষ্ট হলো, কিন্তু পরক্ষণেই নওয়াজকে দেখতে পেয়ে কেঁদে উঠল। নীর শান্ত হতেই ঘরে উপস্থিত থাকা এক মহিলা নীরের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। নওয়াজ নীরকে পানি খাইয়ে দিল। নীর শান্ত হতেই মুরব্বি নওয়াজকে রুমের বাইরে নিয়ে গেলেন।
এক মহিলা হাতে কাপড় নিয়ে রুমে প্রবেশ করলো। নীরকে জামা পরিবর্তন করে দিল। নীরের পাশে এক মেয়েকে বসিয়ে মহিলা বাইরে চলে গেল। মেয়েটার বয়স নীরের সমান হবে। নীর এক পলক মেয়েটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। এখনও তার গা ঘিন ঘিন করছে। চোখের সামনে সব কিছু ভেসে উঠছে। মাথা ভনভন করছে। মস্তিষ্ক শূন্য মনে হচ্ছে। কেমন অস্বস্তি হচ্ছে। চিৎকার দিয়ে কান্না করতে মন চাচ্ছে। বারবার শুধু মনে হচ্ছে মায়ের কথা। মায়ের কোলে মাথা রাখতে পারলে একটু শান্তি লাগতো। আচ্ছা, মা কি তার জন্য চিন্তা করছে? বাসায় যাবে কখন? মাকে বড্ড প্রয়োজন। নীর কথাগুলো ভেবে কেঁদে দিল। মেয়েটা নীরের কাঁধে হাত রাখলো, বলল, আপনার কি শরীর খারাপ লাগছে? আপনার স্বামীকে ডাক দেব? স্বামী? কে স্বামী? কার স্বামী? নীর চোখ তুলে মেয়েটার দিকে তাকালো, বলল, কেন, ওই যে সুন্দর ভাই তো আপনার স্বামী হয়, তাই না? ভাই ডাক দিব? নীর কিছু বলল না, চুপচাপ থাকলো। বাবা, তোমারে দেইখা ভালো ঘরের পোলা মনে হইতাছে। দেখতে শুনতে ভালো। মাইয়াটা কি আসলেই তোমার বউ? মুরব্বী প্রশ্নে কি উত্তর দিবে সেটা জানা নেই নামাজের। সে জানে মিথ্যা বলা ঠিক না, কিন্তু এটাই জানে যে এখন সত্যি বললে আর কোনো প্রশ্ন উঠুক বা না উঠুক, ঠিক নীরের উপর প্রশ্ন উঠবে। তাই নিজেকে সামলে নিয়ে বলল, আমার বউ, আমি মিথ্যা বলবো কেন? তা তুমি এত রাতে কই গেছিলা? তোমার বউয়ের এই অবস্থা কেন? আসলে চাচা, আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। রাস্তায় কিছু খারাপ মানুষের কাছে পড়ে যাই। নিজের জান হাতে নিয়ে কোনো রকমে এসেছি। মুরব্বী নামাজের দিকে তাকালো। মুরব্বীর তাকানো কেমন ভাবলেশহীন। নামাজ বুঝতে পারলো মুরব্বী তার কথাই অত একটা বিশ্বাস করতে পারলেন না। নামাজের মাথা কাজ করছে না যে কি করলে মুরব্বীকে বিশ্বাস করতে পারবে। তবুও শান্ত গলায় বলল, চাচা, আমার উপর বিশ্বাস করতে পারেন। মুরব্বী কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর বলল, আমি তোমার আর তোমার বউয়ের আবার বিয়ে দিতে চাই। নামাজ নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। বার কয়েক ঢোক গিলল, কোনো উত্তর দিল না। দেখো বাবা, আমি স্পষ্ট কথা কই। তোমারে আমি কেমনে বিশ্বাস করুম যে তুমি সত্য কইতাছো? আজকালকার যুগ ভালা না। আর তোমার বউ আবার তোমার লাইগা বিয়া দিমু, এখানে তোমার ভাবনার কিছুই নেই। নামাজ দুঠোঁট উচ্চারণ করে। আমি রাজি চাচা। মুরব্বী কথা মতো রুমে চলে আসে নামাজ। মুরব্বী কাকে যেন ডাকতে গেছেন। পুরো ঘটনা নীরকে বলে নামাজ। নীর কি বলবে ভাষা খুঁজে পায় না, চুপচাপ বসে থাকে। আসলে একের পরেই ধাক্কা নীর নিতে পারছে না। কি হচ্ছে তার জীবনে এগুলো? মুরব্বী তার সাথে আরো একজন মুরব্বী নিয়ে রুমে প্রবেশ করলো। সাথে আরো কয়েকজনের প্রবেশে রুম পুরো ভরে গেল। নামাজ বুঝতে পারলো মুরব্বীর সাথে যে লোক এসেছে তিনি কাজী। বুঝতে পারল সেই কাজী মুরব্বীর আপন ভাই। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর তাদের বিয়ে হলো। তিন কপুল বলে একজন অন্যজনের সাথে আজীবনের জন্য জড়িয়ে গেল। পুরো ঘটনা ভেবে নামাজ বড় করে শ্বাস ছাড়ল। নীরের দিকে তাকিয়ে বলল, আমার সত্যি কিছু করার ছিল না নীর। আমি কি কিছু বলেছি আপনাকে? না, তুমি হয়তো ভাবতে পারো। আমি কোনো কিছুই ভাবছি না। উল্টো আমার জন্য আপনার এমন অবস্থায় পড়তে হলো। আমি সত্যি দুঃখিত। তবে আপনি চাইলে। নামাজ বুঝতে পারলো নীর কি বলতে চাইছে। তোমাকে আমি সজ্ঞানে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। তোমার নামে নিজেকে সম্পূর্ণভাবে লিখে দিয়েছি। সম্পূর্ণ সম্মতিতে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। আর তুমি যে কথা মুখে আনতে চেয়েছো তা যেন আজকের পর আর মস্তিষ্কে না আসে। নীরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। চোখ বন্ধ করে নিল। কিন্তু কাল যখন সবার কাছে বিষয়টা জানাজানি হবে তখন মা কিভাবে নেবে? নামাজের ফ্যামিলি কি তাকে অ্যাকসেপ্ট করবে? তাকে কি বাড়ির বউ হিসেবে মানবে? কেউ আবার নীরের চরিত্রের প্রশ্ন তো তুলবে না। না, নীর আর ভাবতে পারছে না। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর তার পাশে কারো অস্তিত্ব বুঝতে পারল। চোখ খুলে দেখলো নামাজ পাশে বসে আছে। নামাজ নীরের চোখের পানি মুছে দিল। দুই গালে হাত রেখে বলল, এত কিছু ভাবতে হবে না তোমার। যা হবে দেখা যাবে। একসাথে সামলে নিব। এই নওয়াজ তালুকদার আছে তোমার পাশে।
এখন একটু রেস্ট নাও। নীরের চোখ গেল এবার নওয়াজের হাতের দিকে। হাতে ব্যান্ডেজ করা, ব্যান্ডেজের উপর রক্ত ভেসে উঠেছে। নীর আঁতকে উঠল, অস্থিরতার সাথে বলল, কি হয়েছে আপনার হাতে? ব্যথা কিভাবে পেলেন? বেশি ব্যথা করছে? রক্ত মনে হচ্ছে অনেক বেরিয়েছে না? চিন্তা করো না, সামান্য কেটেছে, ঠিক হয়ে যাবে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। ধন্যবাদ তালুকদার সাহেব, আজ অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম আপনার জন্য। নয়তো আমার সম্মান। কিছু হতো না, আমি আছি তো। এখন একটু ঘুমানোর চেষ্টা করো। নীর চোখ বন্ধ করলো। মাথা ব্যথায় টনটন করছে, কিন্তু মাথায় কারো হাত অনুভব করলো। হাতের ছোঁয়ায় যেন ব্যথা কিছুটা হলেও কমতে শুরু করেছে। এই লোকটা কেন তার সব কিছু বুঝে যায়? বলার আগেই যেন সব বুঝে যায়। এখন শুধু কালকের অপেক্ষায়। সব কিছু ভালোই হলেই হলো। নীর ঘুমিয়ে যেতেই নওয়াজ অপলক তাকিয়ে রইল নীরের দিকে। মেয়েটার উপর খুব ধকল গেছে আজ, কিন্তু কালকের জন্যে টেনশন হচ্ছে। এভাবে সামলাবে সে সব কিছু? সবার এত এত প্রশ্নের উত্তর কিভাবে দিবে? বড় এক নিঃশ্বাস ছাড়লো। নীরের গায়ে চাদর টেনে জানালার পাশে দাঁড়ালো। দৃষ্টি নিক্ষেপ করলো দূর আকাশে চাঁদের দিকে। ভোরবেলা ঘুম ছুটে যায় নীরের। পাশে তাকিয়ে দেখে নওয়াজ নেই, বিছানার উপর উঠে বসে। এই লোক সকাল সকাল কোথায় গেল? একা রেখে চলে গেল না তো আবার? না, এমন হবে না। নীরের ভাবনার মাঝে দরজার আওয়াজ হলো। নীর চোখ তুলে তাকালো। নওয়াজ এসেছে, হয়তো বাইরে গিয়েছিল। উঠে ফ্রেশ হয়ে নাও, আমরা বের হব এখন। কিন্তু আপনি কোথায় গিয়েছিলেন? এই তো সামনে, যাও ফ্রেশ হয়ে নাও দ্রুত। নওয়াজের কথা মতো ফ্রেশ হয়ে নিল নীর। নওয়াজ ও নীর একসাথে বসার ঘরে চলে এলো। একসাথে সবাই নাস্তা করে নিল। নওয়াজ আগেই বলেছিল যে তারা বের হবে, কিন্তু মুরব্বি বলে দিয়েছে না খেয়ে তাদের যেতে দিবে না। ধন্যবাদ চাচা আমাদের সাহায্য করার জন্য। এরপর বৌমারে নিয়ে একা বের হবা না, দিনকাল ভালো না। আবার আইসো আমগো বাসায়। জি চাচা। বলেই নওয়াজ নীরের হাত ধরে বাড়ির সবার কাছ থেকে বিদায় নিল। সকালবেলা মাহাতকে কল দিয়েছিল, জানিয়েছে নীর তার আছে। মাহাত ফোনের মধ্যেই একের পর এক প্রশ্ন করেছে। নওয়াজ বলেছে বাসায় ফিরে সব কিছু আনবে। সকাল থেকেই সাজিদা বেগমকে একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কাল রাত থেকে জানাজানি হয়েছে নীরকে পাওয়া যাচ্ছে না। সাজিদা বেগম কি করবেন তাও বুঝতে পারছেন না। কোথায় তার মেয়ে? কোনো খারাপ কিছু তো আবার হবে না তার সাথে? একের পর এক মানুষ তার বাসার উঠানে উপস্থিত হচ্ছে। মানুষের ভালো কথার চেয়ে খারাপ কথা বেশি কানে আসছে। মানুষের মধ্যে ফুসুর ফুসুর চলছে। হাজার হোক একদম জোয়ান মেয়ে কোথায় গেল? পালিয়ে টালিয়ে গেল নাকি? আজকালকার যুগ, মেয়ের মা বাবার মুখে চুনকালি মাখাতে বেশি সময় নেয় না। একটা লাং পাইলে উড়াল দেয়। আর কত কথা। আহারে আপা, কান্দেন না। আপনার মাইয়া মনে হয় পাখির লেহান উড়াল দিছে, এর জন্যই কই জোয়ান মাইয়া একলা ছাড়তে নাই। পাশের বাসার এক বয়স্ক মহিলার কথা শুনে চোখ তুলে তাকালেন সাজেদা বেগম। কিছু বললেন না। কি বলবেন? তার তো বলার কিছু নেই। তবে তার বিশ্বস্ত নীর কখনো কোনো খারাপ কাজ করবে না। আমার তো আপনার জন্য খারাপ লাগতাছে। 2 দিন হইল জামাই মরলো, আর আজকে এই ঘরের মাইয়া নিখোঁজ হয়। হায় রে দুনিয়া। আহারে আপা, একটা কথা কই, মন খারাপ কইরেন না। আপনার মাইয়া মনে হয় ভাইকে গেছে। আহারে কি দুঃখ। থাক, আপনি দুঃখ কইরেন না। আহারে, বাপ মা কি সুন্দর পাইলা পয়সা বড় করে, আর বড় হইলে পোলাপানের পাংখা গজায়, ফুরুত ফুরুত করে খালি। আমি তো নীরের ভালো মনে করেছিলাম, এখন দেখি নীরও আর 10 মাইয়ার মতো। তাদের কথার মাঝে উপস্থিত হলেন নীলিমা বেগম। মহিলার কথা শেষ হওয়ার আগেই বললেন, না জেনে কারো মেয়ের নামে কিছু বলা ঠিক না। আপনি কি জানেন পাখির মতো উড়াল দিয়েছে, ভেগে গেছে? না জেনে কোনো কথা বলবেন না। আগে সত্য জানুন, তারপর না হয় সব কথা হবে। নীর এক পা করে বাড়ির দিকে এগিয়ে যায়। সাজেদা বেগম মেয়েকে দেখে জড়িয়ে ধরেন। উপস্থিত সবাই অবাক হয়। তাদের ফুসুর চলা বন্ধ হয় না। তুই কোথায় ছিলি মা? তুই আমারে না বইলা কই গেছস?
দেহ নীরের মা, তোমার মাইয়ারে ভালো কইরা জিগাও কই গেছিল। এক রাত বাইরে বাইরে পার করছে, না জানি আবার কারো লগে। নীরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে জানতো এমন সব বাজে কথার সম্মুখীন হতে হবে তাকে। সবাই তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। বৃদ্ধ মহিলা আর কোনো কথা বলতে পারলেন না, কারো ভরাট কণ্ঠে চুপ করতে বাধ্য হলেন। আমার বউ আমার সাথে ছিল, আর স্বামীর সাথে বাইরে কোথাও যাওয়া বা বাড়ির বাইরে রাত কাটানো নিশ্চয়ই কোনো পাপের কাজ নয়। নামাজ এগিয়ে এসে নীরের হাত ধরে বলে, চোখ মুখ লাল হয়ে আগে, নাকের ডগা রাগে লাল হয়ে আছে। নামাজ সেই লোকের দিকে এগিয়ে যায়, ঠাস করে চর মেরে বসে। লোকটাকে চিনতে ভুল হয় না, জুনায়েদের সাথে ছিল কাল, কোনো মতে নামাজের হাত থেকে বেঁচেছে। কুত্তার বাচ্চা, তোর জিভ টেনে ফেলবো আমি। আর একটা কথা যদি তুই আমার বউকে নিয়ে বলেছিস তো তোকে আমি জিন্দা কবর দিব, শালা জানোয়ার। আর একবার তুই তোর নিকৃষ্ট মুখ দিয়ে নীরের নামে কোনো কথা বলবি তো এই জায়গায় তোকে পুঁতে ফেলবো। বলেই এলো পাথারি মারতে থাকে নামাজ। লোকটার নাক দিয়ে গলগল করে রক্ত পড়তে শুরু করে। লোকটার বুক পা দিয়ে চেপে ধরে। কিছু মানুষ এগিয়ে এসে নামাজকে একপাশে নিয়ে যায়। আমার বউয়ের চরিত্রের কোনো দোষ নেই, যেই আমার নীরকে নিয়ে কোনো বাজে কথা বলবে তাকেই এই নওয়াজ তালুকদারের মুখোমুখি হতে হবে। উপস্থিত সবাই একে অপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। মাহাদ নামাজকে মাথা ঠান্ডা করতে বলে। সবাই নামাজের এই ভয়ঙ্কর রূপ দেখে চমকে যায়। এত রাগ কখনো কেউ দেখেনি। আজ যেন অতিমাত্রায় রেগে গিয়েছে নামাজ। চোখ মুখ যেন আগুন উপচে পড়ছে। চোখের আগুনে যেন সব লণ্ডভণ্ড করে দিবে। পরিস্থিতি এখন একটু স্বাভাবিক। দুই পরিবারের সবাই সবকিছু শুনে স্তব্ধ। কে কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। সকলে নীরের বাসায় বসে আছে। নিজাম তালুকদার বলেন, এই বিয়ে আমি মানি না। বিয়ে কি বললেই হলো নাকি? যার সাথে তার সাথে কি আমার ছেলের বিয়ে দেব নাকি? নিজাম তালুকদারের কথা শুনে অপমানে মুখ লাল হয়ে যায় সাজেদা বেগমের। মাথা নুইয়ে ফেলেন। কি বলবেন ভেবে পান না। আপনাদের মেয়ে আপনি রেখে দিন, আমরা এই বিয়ে মানি না। পরিস্থিতি আরও একটু ঠান্ডা হলে কিছুদিন পর ডিভোর্স পেপার পেয়ে যাবেন, সাথে মোটা অঙ্কের টাকা। সাজেদা বেগম কি বলবেন তা খুঁজে পান না। তার কি বলা উচিত? সে নামাজের দিকে ও নীরের দিকে চোখ তুলে তাকান। নীর মাথা নিচু করে বসে আছে। নামাজ চুপ করে আছে। নিজেকে শক্ত রেখে নীরের হাত ধরে বলেন, মাফ করবেন ভাইজান, আমার মেয়ের জন্য আপনাদের ছেলের এত কষ্ট করতে হলো। আপনাদের সম্মানের প্রশ্ন উঠল, আমি দুঃখিত। নওয়াজ বাব, তোমার কাছে আমি আজীবন ঋণী। তুমি আমার মেয়ের বাঁচাইছো, তোমার ঋণ আমি কোনো দিন ভুলব না। আমি সবার কাছেই মাপ চাই। তিনি কখনোই চান না তার মেয়ে কারো উপর বোঝা হিসেবে থাকুক। যেখানে ছেলের বাবা রাজি না সেখানে কিভাবে কি? নীর মায়ের দিকে একবার তাকাই তো নামাজের দিকে। নামাজের প্রতি অদ্ভুত অনুভূতি হচ্ছে। নামাজ কি আসলেই শুধু পরিস্থিতির জন্য তাকে বিয়ে করেছে? নামাজ কি তাকে রেখে চলে যাবে? আচ্ছা, সে নিজে কি নামাজের কাছ থেকে যেতে চাইবেই বা না কেন? নামাজের বউ সে, ধর্মীয়ভাবে সে নামাজের। মনের মধ্যে কেমন ঝড় হচ্ছে। নামাজ কি সত্যিই তাকে রেখে যাবে? নীরের ভাবনার ছেদ কাটে। নামাজ গম্ভীর কণ্ঠে বলে, প্রথমত আপনি মাপ চাইবেন না আম্মা। দ্বিতীয়ত বিয়ে যেভাবেই হোক নীর আমার বউ, নীর তালুকদার বাড়ির বউ। আমি নিজের ইচ্ছায় তার নামের কাবিননামায় সাইন দিয়েছি। নিজ ইচ্ছায় তাকে আমার স্ত্রী রূপে গ্রহণ করেছি। আর কেউ বিয়ে মেনে নিক আর না নিক, এই সত্য কখনো বদলে যাবে না যে নীর আমার বউ। সবাই নামাজের দিকে তাকায়। নীলিমা বেগমের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সাজেদা বেগম নামাজের কথায় অবাক হন। নামাজ আবার বলে, বিয়ে করেছি বউ থেকে দূরে থাকার জন্য নয়। আমার বউকে আমি আমার সাথে নিয়ে যাব। তালুকদার বাড়ির বউকে নওয়াজ তালুকদার সাথে নিয়ে যাবে।
বিদায়ের পালা শেষ করে নীরকে নিয়ে আসা হয় মোখলেসুর রহমানের বাড়িতে। নীরকে নামাজের রুমে দিয়ে আসা হয়েছে। নীর ফ্রেশ হয়ে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, সব কিছু খুব দ্রুত হয়ে গেল না? এই যে 3 দিন আগে বাবা ছেড়ে চলে গেল, এক রাতের মাঝে এত কিছু পরিবর্তন হয়ে গেল। আজ সে অন্য বাড়ির বউ, মা ও নয়নাকে একা রেখে চলে আসতে হলো। সে তো কখনো ভাবেনি যে এত দ্রুত এমন কিছু হবে। একদিন আগে সে ছিল কোনো বাড়ির মেয়ে, আর আজ সে অন্য এক বাড়ির বউ। কত কিছু পরিবর্তন হয়েছে। অন্য এক পরিবারের সাথে মিশে তাদের মতো চলতে হবে। নিজের ইচ্ছেগুলোকে হয়তো এখন আর প্রাধান্য দেওয়া যাবে না। চাইলেই মায়ের গলা জড়িয়ে ধরা যাবে না, মায়ের কোলে মাথা রাখা হবে না। কথাগুলো ভেবেই কান্নাগুলো গলায় দলা পাকিয়ে যেত। চোখ বুজে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো। ঠিক সেই সময় কাঁধে কারো হাতের ছোঁয়া পেল। নীর পেছন ঘুরে নীলিমা বেগমকে দেখতে পেল। নীলিমা বেগম নীরের হাত ধরে বিছানায় বসালেন। এই যে এত ঘটনা ঘটলো, তার মাঝে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে নীর। মেয়েটা দুপুরেও কিচ্ছু খায়নি। দুপুরের খাবার তারা নীরের বাসায় করেছেন। সাজেদা বেগম তার সাধ্য মতো তাদের আপ্যায়ন করার চেষ্টা করে। তার এক কথা, মেয়ের শ্বশুরবাড়ির মানুষকে তিনি খালি মুখে যেতে দিবেন না। একটু কিছু হলেও তাদের খেতে হবে। খুব করে বলেছেন বলে নীলিমা বেগম না করতে পারেননি। তবে নিজাম তালুকদার রাগ করে বেরিয়ে গিয়েছিলেন বাসা হতে। নীলিমা বেগম ভাত মাখিয়ে নীর সামনে ধরলেন। নীর খেতে ইচ্ছে হলো না, কিন্তু খাবার মুখের সামনে বলে না করতে পারল না। দেখো মা, আমি জানি তোমার কষ্টও হচ্ছে, বাবা হারিয়েছো, আজ মা ও বোনের থেকে দূরে যেতে হচ্ছে। আসলে কি এটাই মেয়েদের জীবন? এক ঘর খালি করে অন্য ঘরে নিজের সুবাস ছড়াতে হয়, শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নিতে হয়। এই বিষয়টা বড়ই দুঃখজনক, কিন্তু সমাজ ও রীতিনীতির কাছে আমরা হেরে যাই। তবে জানো, এর একটা প্রফিট আছে। জানো কি প্রফিট? নীর মাথা এদিক সেদিক করলো, অর্থাৎ সে জানে না। নীলিমা বেগম ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, মেয়েরা দুপরিবার পেয়ে থাকে জীবন সঙ্গী, যে তার পাশে থাকবে, তাকে যত্ন করবে, তাকে আগলে রাখবে। নতুন সংসার হয়, নিজের সংসার সাজানো যায়, নিজের মতো করে নিজের এক সুখের সংসার সাজানো যায়। তবে অনেকেই হয়তো সেটা করে না তার পারিপার্শ্বিক অবস্থার জন্য। তবে জানো কি, আমি মনে করি যে পরিবারে মেয়েটা যায়, সেই পরিবারে মানুষ বেশি লাকি। এই যে দেখো, তোমার মতো একটা ছোট টুকটুকে বউ পেলাম। আমার ঘরে আরো একটা মেয়ে এলো, যে আমার ঘরকে দেখে রাখবে, নিজের মতো আগলে রাখবে। নীর, আমি বলবো না আমি তোমার মায়ের মতো, কারণ পৃথিবীতে মা একজন হয়, ও মেয়ের মতো সহজে কেউ হয়ে উঠতে পারে না। তবে তুমি আমাকে তোমার কাছে কেউ ভাবতে পারো, যার সাথে তুমি দুদণ্ড কথা বলে নিজেকে হালকা করতে পারবে, যে তোমাকে ভুল হলে শাসন করবে, শিখিয়ে দিবে, আবার তোমার কাছে নানা বায়নাও করবে। আমি চাই না আর 10 বউ শাশুড়ির মতো আমাদের সম্পর্ক হোক। আমি চাই না কোনো দজ্জাল শাশুড়ি হতে। আমি চাই আমাদের সম্পর্ক হোক সুন্দর ও সাবলীল, যেখানে আমি তোমাকে স্নেহ করব, তুমি আমাকে সম্মান করবে। অবশেষে তোমার কাছে একটাই চাওয়া, আমার নাওয়াজকে আগলে রেখো, কখনো ছেড়ে যেও না। নীলিমা বেগমের কথা শেষ হতে হতে নীর দুলোকমা খেয়ে নিল, আর খাবে না সে। নীলিমা বেগম জোর দিলেন না। নীর নীলিমা বেগমকে জড়িয়ে ধরল। নীলিমা বেগমের কথা শুনে নীরের একটু হালকা লাগছে। বলল, জি আন্টি, আপনি শুধু আমার আন্টি? আচ্ছা, এক কাজ করতে পারো, তুমি আমাকে মনি ডাকতে পারো, তা না হলে কিন্তু আমি রাগ করব। ঠিক আছে মনি। নীরের মাথার হাত বুলিয়ে চলে গেলেন নীলিমা বেগম। মেয়েটা যথেষ্ট ভালো, তার ছেলের চয়েস আছে বলতে হবে। তাছাড়া কি যেভাবেই হোক তিনি নামাজের চোখে নীরের জন্য কিছু একটা দেখেছেন। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে ছেলে তার বিয়ে করেছে। এবার তিনি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন, একটু চিন্তা মুক্ত থাকতে পারবেন। সন্ধ্যাবেলা নীরকে নিয়ে বসার ঘরে বসে আছে সাবিহা, সাফা, সানা, আফরা ও নাজিফা। বড়রা রান্নাঘরে রান্নার কাজ করছে। মূলত তারা নীরের মন ভালো করার চেষ্টা করছে। কেমন চুপ হয়ে আছে নীর। নীলিমা বেগম আদেশ দিয়েছেন যেন তারা মিলে নীরকে সময় দেয়, যেন মেয়েটার একা একা না লাগে। আহারে, আজ থেকে নীর ও আমি যাও দেবরানী, আমার তো ভাবতেই অবাক লাগছে। আমি তো কখনো ভাবিনি
যে নীর নওয়াজ ভাইয়ের বউ হবে। আরে সাবিহা আপু, আমার তো ভীষণ ভালো লাগছে নীর আমার ভাবি, আমার একমাত্র ভাইয়ার বউ। আগে ছিল বেস্টু, এখন ভাবি। নিরু আপু থেকে নিরু ভাবি। সম্পর্কও বদলে গেল একটি পলকে। সাফার গান শুনে সবাই হেসে দিল। কিন্তু যাই বলো না কেন, নওয়াজ ভাইয়া কিন্তু সেই কিভাবে সবার সামনে বলল তালুকদার বাড়িতে বউকে নিয়াজ তালুকদারের সাথে নিয়ে যাবে। ইস, আমাকে যদি এভাবে কেউ বলতো, হাউ রোমান্টিক। তাহলে কি বড় মামিকে বলবো তোর বিয়ের কথা? না, না বলবে, নওয়াজ ভাইয়ের মতো কেউ লাগবে। নীলজ্জা একটা, নিজের বিয়ের কথা নিজে বলে নাকি? মডার্ন যুগ, নিজের বিয়ের কথা নিজেই বলতে হয়। আয় তোকে বিয়ে দেই। এক গ্লাস পানি নিয়ে উঠিয়ে খায় না, আবার বিয়ে বসবে ম্যাডাম। মায়ের কথা শুনে সাফা দেয় এক দৌড়। এখানে থাকলে নির্ঘাত মায়ের হাতে 2-4টে খেতে হবে। সবাই সাফার কাণ্ড দেখে হেসে দেয়। সেই মুহূর্তে নিজাম তালুকদারের বাসায় প্রবেশ করেন। যত সব আদিক্ষিতা, কে বলবে এই মেয়ের বাবা মারা গিয়েছে? কেমন বড়দের দেখেও হেসে যাচ্ছে। এ নাকি আবার বাড়ির বউ, আদব কায়দাহীন। হাসাহাসির সময় কারো খেয়াল ছিল না যে নিজাম তালুকদার এসেছেন। সবাই চুপ হয়ে গেল। নীর দৃষ্টি নত করলো, বুঝতে পারলো কথাটা নীরকে বলা হয়েছে। বিয়ে মানেন না, বাড়ির বউ মানেন না, আবার দেখি আমার বউ হাসলে সেটাও আপনার কাছে আদব কায়দাহীন। বলেই নওয়াজ নীরের দিকে তাকালো, বলল, রুমে এসো নীর, কাম ফার্স্ট, আই ডোন্ট লাইক বিং লেট। বলেই না হয় নওয়াজ চলে যায়। রাগী কণ্ঠ শুনে কেঁপে উঠল নীর। নিজাম তালুকদার নীরের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে যান। নীর 1 পা 2 পা করে রুমের দিকে হাঁটা ধরে।